জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজন নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি সোনালী সাহা। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো যমুনা নদীর উপর নির্মিত রেল সেতুর। এর মধ্য দিয়ে উত্তরবঙ্গের সাথে যাতায়াতে নতুন এক দিগন্ত উন্মোচিত হলো। মঙ্গলবার সকালে রেল সেতু উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা সিনিচি ও জাইকার দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক আইটে টেরিউইকে। রেল সেতুতে আসা যাওয়ার দুটি লাইন রয়েছে। গত 12 ফেব্রুয়ারি থেকেই নতুন সেতুর একটি লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়। রেলওয়ের কর্মকর্তারা জানান, আগে যমুনা সড়ক সেতু পার হতে ট্রেনের সময় লাগতো 20 থেকে 25 মিনিট। নতুন সেতু দিয়ে ট্রেনের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি যাতায়াতের সময় লাগবে প্রায় 10 মিনিট। নতুন সেতু চালুর ফলে পুরনো যমুনা সড়ক সেতুর রেলপথ দিয়ে আর ট্রেন চলাচল করছে না বলেও জানান কর্তৃপক্ষ। এই সুবিধা যেটা আমরা পেলাম যে এর আগে যমুনা বহুমুখী সেতুতে যেই রেল লাইনটি ছিল সেটি দিয়ে প্যাসেঞ্জার ট্রেন অত্যন্ত ধীর গতিতে ঘন্টায় 20 কিলোমিটার বেগে যেতে পারত, তাতে ব্রিজটি ক্রস করতে 20 মিনিট সময় লাগতো আনুমানিক। এই ডেডিকেটেড রেল ব্রিজ হওয়ার জন্য আসলে এই সময়টা কমে 3 মিনিটে চলে আসবে। এখানে আমরা 120 কিলোমিটার গতিতেও আমরা ট্রেন চালাতে পারবো। এর মধ্যে আপনারা জানেন গত ফেব্রুয়ারি মাসের 12 তারিখ থেকে এই সিঙ্গেল লাইনে, এই ডেডিকেটেড রেল ব্রিজের সিঙ্গেল লাইনে ট্রেন যাওয়া আসা শুরু হয়েছিল। এটা আমরা ট্রায়াল রান বলে থাকি, বাট যাত্রী পরিবহন করা হচ্ছিল। আজকে সেটি দুটো লাইন, অর্থাৎ ডাবল লাইন সেটি আজকে উদ্বোধন হয়ে গেল। এ নিয়ে আরও জানাতে যমুনা রেল সেতুর পশ্চিম প্রান্ত সিরাজগঞ্জ অংশ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত রহমান। রিফাত, উদ্বোধনের পর শুরু থেকে ডাবল লাইনে ট্রেন চলবে কিনা আর এ কারণে রেলের টিকিটের মূল্য কোনো পরিবর্তন আসবে কিনা আমাদেরকে জানাবেন। সোনালী, এই মাত্র কিন্তু আসলে উদ্বোধনী যে ট্রেনটি রয়েছে সেটি কিন্তু এই সিরাজগঞ্জের যে সয়দাবাদ স্টেশন রয়েছে এই স্টেশন থেকে কিন্তু ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেল। এবং আমার পাশে দেখছেন যে আসলে ঢাকা থেকে ছেড়ে আসা যে লালমনিরহাটগামী একতা এক্সপ্রেস ট্রেনটি, এটি কিন্তু আরেকটি লাইন দিয়ে কিন্তু এই যে সয়দাবাদ যে স্টেশন রয়েছে সেটিতে এসে কিন্তু মাত্র থামলো। আপনি বুঝতে পারছেন যে এই দুটি লাইন দিয়ে কিন্তু এই উদ্বোধনের মধ্য দিয়ে আসলে ট্রেন চলাচল শুরু হয়েছে। এবং এই যে রেল সেতু সেটি কিন্তু আসলে পূর্ণাঙ্গভাবেই কিন্তু চালু হয়েছে বলা যায়। পাশাপাশি আরেকটি যেটি বলছিলেন যে আসলে ভাড়া বৃদ্ধির যে বিষয়টি, তারা আসলে যেটি জানিয়েছেন যে রেল সেতু কর্তৃপক্ষ, যে এই সেতু পারাপারের ক্ষেত্রে কিন্তু ভাড়া কিন্তু বৃদ্ধি পাবে। তার কারণ যে এই যে সেতুর যে টোল রয়েছে সেই টোল অনুসারেই কিন্তু শোভন, এসি সহ প্রত্যেকটি সিটের কেবিনের ভাড়াই কিন্তু আসলে বৃদ্ধি পাবে বলে আমাদেরকে জানিয়েছে। তবে সেই ভাড়াটি কিন্তু আগামী কাল থেকে কিন্তু কার্যকর হবে, আজকে সেই ভাড়াটি কার্যকর হবে না। সেক্ষেত্রে এই অঞ্চলের যারা যাত্রীরা রয়েছেন তাদেরকে সুবিধা নিতে হলে কিছুটা কিন্তু তাদেরকে মাসুল গুনতে হবে। তবে এই যে উত্তরবঙ্গের মানুষের দীর্ঘ প্রতীক্ষার যে একটি ফল, আসলে এই রেল সেতুটি আসলে উদ্বোধনের মাধ্যমে এই অঞ্চলের যোগাযোগে যেমন সমৃদ্ধি আসবে, পাশাপাশি এই যে শিল্পায়ন, ব্যবসা বাণিজ্য সব দিক থেকেই কিন্তু আসলে উত্তরের মানুষ এই সুফলটি পাবে। তার কারণ যে এটি কৃষিপ্রধান এলাকা, এই অঞ্চলে শিল্পায়নের একটি সম্ভাবনা তৈরি হয়েছে। পাশাপাশি যেহেতু এটি সার্ক বিমস্টেক করিডোরের সাথে যুক্ত হবে, পাশাপাশি ট্রান্স এশিয়ান রেলপথের কিন্তু একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে। সে কারণে আসলে পণ্য পরিবহনের মধ্যে দিয়ে এই যে পার্শ্ববর্তী দেশগুলোর সাথে এটি রেলে যে যোগাযোগ এবং রেলে পণ্য পরিবহনের যে সক্ষমতা, সেটি কিন্তু এই রেল সেতুটি উদ্বোধনের মধ্যে দিয়ে সেই পথটি সুগম হচ্ছে। পাশাপাশি এই যে অভ্যন্তরীণ রেল যোগাযোগ, সেই ক্ষেত্রেও কিন্তু আসলে নতুন দ্বার উন্মোচিত হয়েছে। তার কারণ যে সেতুর আগের যে যমুনা রেল সেতু ছিল সেই সেতুতে কিন্তু আসলে 20 থেকে 25 কিলোমিটার সর্বোচ্চ গতিতে কিন্তু এই ট্রেনগুলো আসলে পারাপার হতে হতো, যে কারণে সেতুর দুই প্রান্তে আসলে ক্রসিংয়ে পড়ে দীর্ঘ সময় তাদেরকে অপেক্ষা করতে হতো যাত্রীদের। সেই আসলে যে অপেক্ষার অবসান হচ্ছে, সেতুর পূর্ব এবং পশ্চিম পাড়ে যে স্টেশন রয়েছে সেই স্টেশনে কিন্তু আর কোনো ট্রেন দাঁড়াতে হবে না। 100 থেকে 120 কিলোমিটার গতিতেই কিন্তু এই ট্রেন পারাপার হতে পারবে। এতে করে
সময়ের যে অপচয় হতো সেটি অপচয় রোধ হবে, পাশাপাশি যে যাত্রী ভোগান্তি হতো সেটি কিন্তু দূর হবে। তো সোনালী, সিরাজগঞ্জের এই সয়দাবাদ স্টেশন থেকে এই ছিল আমার কাছে সবশেষ। যমুনা রেল সেতুর পশ্চিম প্রান্ত থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী রিফাত রহমান। পবিত্র রমজানি ফলের মূল্য সাধারণ মানুষের ক্রয় সীমার মধ্যে রাখার লক্ষ্যে ফল আমদানিতে 15% শুল্ক কর কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাজা ফল আমদানির ক্ষেত্রে আমদানি পর্যায়ে আরোপিত সম্পূরক শুল্ক 30% হতে 25% এবং আমদানি পর্যায়ে আরোপিত 5% আগাম কর সম্পূর্ণ মওকুফ করে দুইটি নতুন প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এর আগে গত 10 মার্চ আরও একটি পৃথক প্রজ্ঞাপন জারির মাধ্যমে ফল আমদানিতে বিদ্যমান অগ্রিম আয়করের হার 10% হতে 5% করা হয়। ফলে ফল আমদানিতে বিদ্যমান শুল্ক কর 15% কমল। বাংলাদেশে ট্রান্সন্যাশনাল এডুকেশনের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ কাউন্সিল। মঙ্গলবার রাজধানীর ফুলার রোডে ব্রিটিশ কাউন্সিলের অডিটোরিয়ামে এই গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে ব্রিটিশ হাইকমিশনার সারা কুক বলেন, বাংলাদেশ উচ্চশিক্ষার ভবিষ্যৎ বিকাশে ট্রান্সন্যাশনাল এডুকেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রতিবেদনটি এই খাতের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিশ্চিত করতেও সহায়ক হবে। তিনি আরও বলেন, টিএনই বাংলাদেশের শিক্ষায় মান বৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এস.এম.এ. ফয়েজ। High quality education not only equips students with critical skills, but will also strengthen Bangladesh's appeal as an investment destination, so helping to create skills and jobs. It supports human capital development by equipping graduates with the skills needed for an evolving global workforce. বাংলাদেশকে নিয়ে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান তুলসী গ্যাবার্ডের বক্তব্য দুই দেশের দ্বিপাক্ষিক ও অর্থনৈতিক সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের অর্থ উপদেষ্টা বলেন, সংখ্যালঘু নির্যাতন ও ইসলামী খেলাফতকে কেন্দ্র করে মার্কিন কর্মকর্তারা এই বক্তব্য সম্পর্কে প্রভাব ফেলবে না। এ সময় তিনি আরও বলেন, খাদের কিনার থেকে অর্থনীতিকে টেনে তুলেছে অন্তর্বর্তী সরকার। ভুল ত্রুটি থাকলেও অগ্রগতি সন্তোষজনক হওয়ায় এলডিসি থেকে উত্তরণের পথেই আছে বাংলাদেশ। গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে গঠিত 5 সদস্যের তদন্ত কমিশনের মেয়াদ আগামী 30 জুন পর্যন্ত বাড়িয়েছে সরকার। এটি গত 15 মার্চ থেকে কার্যকর হয়েছে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়। এ নিয়ে কয়েক ধাপে কমিশনের মেয়াদ বাড়ানো হলো। অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 5 সদস্যের এ কমিটির প্রথমে 15 ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। গত 27 আগস্ট কমিশন গঠিত হওয়ার পর ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়কার একের পর এক অভিযোগ জমা পড়ে। গত 4 মার্চ কমিশন সংবাদ সম্মেলনে বলেছিল, কমিশনে গুমের 1752 অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে 1000 অভিযোগের বিষয়ে প্রাথমিক যাচাই করা হয়েছে। এসব অভিযোগের মধ্যে র্যাবের বিরুদ্ধেই ছিল সবচেয়ে বেশি 172টি অভিযোগ। এরই মধ্যে প্রায় 1.5 শতাধিক সাক্ষাৎকার নেওয়া হয়েছে। আগামী 45 দিনের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে গুমের ঘটনার বিবরণ জমা দেবে ও সুপারিশ করবে কমিশন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় 289 জন ছাত্রলীগ নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া হামলায় মদত দেওয়ার অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে 9 শিক্ষক ও 2 কর্মকর্তাকে। সোমবার রাত 3টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান এসব তথ্য জানান। তিনি জানান, যাদের ছাত্রত্ব শেষ তাদের সনদ স্থগিত করা হবে, আর পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ফলাফল স্থগিত করা হবে। এছাড়া আরো 10 শিক্ষকের বিরুদ্ধে হামলায় জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। তাদের জন্য অনুষদ ভিত্তিক 6টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি। নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের দেয়া গণবিজ্ঞপ্তি কোনো অবৈধ হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি এ.কে.এম. রাশিদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চ রিটের শুনানি শেষে এই আদেশ দেন।
নিবন্ধনের জন্য আবেদনপত্র আহ্বান করে 10 মার্চ এই গণবিজ্ঞপ্তি দেয় ইসি। এর বৈধতা নিয়ে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক ও সুপ্রিম কোর্টের আইনজীবী হাসনাত কায়ুম রিটটি করেন। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে অন্তত 100 উপজেলায় দলীয় কার্যালয় থাকার শর্ত রয়েছে। এসব বিষয়ে আপত্তি জানিয়ে আদালতকে বলা হয় এই অধ্যাদেশ গ্রহণযোগ্য নয়। 5% উপজেলা, 10% জেলা, তার মানে হচ্ছে আপনার প্রায় 7টা ডিস্ট্রিক্ট লাগে, আর অন্তত 25টা 30টার মতো ধরেন উপজেলা লাগে। এই নির্বাচন কমিশনের এক ধরনের মেল প্র্যাকটিস কিংবা ব্যাড ইন্টেনশন আছে, এটাকে আমরা কোনোভাবেই অভ্যুত্থানের সাথে সঙ্গতিপূর্ণ নির্বাচন কমিশন মনে হচ্ছে না। যশোর রেলবাজারের ইজারাদার মীর সাদিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতরাত 12টার দিকে শহরের রেলগেট এলাকায় নিজ বাড়ির সামনে তাকে গুলি করা হয়। নিহতের স্বজনরা জানান, রাতে ট্যাটু সুমন নামে চিহ্নিত এক সন্ত্রাসী সাদিকে গুলি করে পালিয়ে যায়। পরে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রেলবাজার নিয়ে দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। এই ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে। এখনই আন্তর্জাতিক। ভারতের মহারাষ্ট্র থেকে মুঘল সম্রাট আওরঙ্গজেবের সমাধি সরাতে নাগপুরে বিক্ষোভে নেমেছে কয়েক হাজার মানুষ। সে সময় দোকানপাট ভাঙচুর, গাড়িতে আগুন দিয়েছে আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে নাগপুরের বেশ কয়েকটি অঞ্চলে কারফিউ জারি করেছে স্থানীয় প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ বহাল থাকবে বলে জানায় নাগপুর পুলিশ। ইতোমধ্যেই সেখানে থেকে 50 জনকে আটক করা হয়েছে। বিক্ষোভকারীদের আইন ভঙ্গ না করে ধৈর্য ধরার আহ্বান জানান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নবিস। গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ 3 শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। 19 জানুয়ারি হামাসের সাথে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর এটি সবচেয়ে বড় হামলা ইসরায়েলি বাহিনীর। হতাহতের সংখ্যা আরও বাড়ার শঙ্কা আছে। এই অবস্থায় ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ডে ইসরায়েলি একতরফাভাবে যুদ্ধবিরতি বাতিল করেছে বলে অভিযোগ তুলেছে হামাস। অন্যদিকে ইসরায়েল বলছে, যুদ্ধবিরতির সময় আরও বাড়ানোর ব্যাপারে হামাস মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করার পর গাজায় আবারও সামরিক অভিযান শুরু করেছে তারা। এমনকি হামাসের বিরুদ্ধে আরও সামরিক শক্তি প্রয়োগের হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এছাড়া হোয়াইট হাউস জানিয়েছে, গাজায় হামলা শুরুর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে পরামর্শ করেছে ইসরায়েল। কুরস্ক অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে পাল্টাপাল্টি দাবি করেছে রাশিয়া ও ইউক্রেন। এদিকে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির অভিযোগ, যুদ্ধ দীর্ঘায়িত করছে রাশিয়া। দুই দেশের সীমান্তবর্তী কৌশলগত গুরুত্বপূর্ণ কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলা প্রতিহত করার দাবি করেছে মস্কো। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গেল একদিনে ইউক্রেনের 72টি ড্রোন ভূপাতিত করা হয়েছে, যার মধ্যে 36টি ড্রোন হামলা ছিল কুরস্ক অঞ্চল লক্ষ্য করে। অন্যদিকে ইউক্রেনের সশস্ত্র বাহিনী বলছে, পরিকল্পনা অনুযায়ী তারা সফল অভিযান চালিয়েছে। গেল একদিনে রুশ সেনাদের সঙ্গে 112টি সম্মুখ যুদ্ধের মধ্যে 14টি হয়েছে কুরস্ক অঞ্চলে। এদিকে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অভিযোগ, চলমান যুদ্ধকে দীর্ঘায়িত করছে রুশ প্রেসিডেন্ট ভলোদিমির পুতিন। ট্রাম্প ও পুতিনের ফোনালাপের আগে ইউক্রেনের অবস্থানের কথা জানিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার পুনর্গঠনে প্রায় 580 কোটি ইউরো সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও তার সহযোগীরা। স্বৈরাচার বাশার আল আসাদের পতনের পর শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াকে উৎসাহিত করতে সিরিয়ার জন্য তহবিল সংগ্রহের পরিকল্পনা করে পশ্চিমা দেশগুলো। গেল সোমবার ব্রাসেলসে এক বৈঠকে বসেন ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কর্মকর্তারা। সেখানেই সিরিয়াকে 580 কোটি ইউরো অনুদান ও ঋণ হিসেবে দেওয়ার সিদ্ধান্ত হয়। এর মধ্যে 420 কোটি ইউরো অনুদান এবং বাকি 160 কোটি ইউরো ঋণ হিসেবে দেওয়া হয়েছে। এসব অর্থের পুরোটাই ব্যয় হবে সিরিয়ান নাগরিকদের সহায়তায় এবং তাদের অর্থনৈতিক অবস্থা পুনরুদ্ধারে। প্রায় 14 বছরের গৃহযুদ্ধে সিরিয়ায় প্রাণ হারিয়েছে ও বাস্তুচ্যুত হয়েছে কয়েক লাখ মানুষ। ধ্বংস হয়ে গেছে দেশটির অর্থনীতি।
শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।